শহরের বুকে জলজ্যান্ত এক মহিলা যাকে কুকরি দিয়ে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হলো। প্রত্যক্ষদর্শীরা সাক্ষীও দিল এবং অপরাধী নিরুপায় হয়ে নিজের অপরাধ আদালতে স্বীকারও করল। কিন্তু বেশ কয়েক মাস শুনানি চলার পরে জজ সাহেব সেই অপরাধীকে সেই খুনিকে বেকসুর খালাস করে দিলেন। শুনেছেন ঘটনাটি? কি অদ্ভুত না? প্রত্যক্ষদর্শীদের সাক্ষী, অপরাধীর স্বীকারোক্তি এবং এরকম নৃশংস একটা খুন, তারপরেও বেকসুর খালাস করে দেওয়ার মতো অদ্ভুত একটা রায় জজ সাহেব কেন দিলেন? ঘটনাটি ফিরে দেখা যাক। 1958 সালের 20শে মে ওড়িশার বালাসরের নিকট একটি ছোট্ট গ্রাম রসগোবিন্দপুর। আর এই রসগোবিন্দপুরে ছিল ছোট্ট একটি অকেজো এয়ারপোর্ট। অকেজো কেন? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হলেও বর্তমানে সেটি আর কোনো কাজে লাগে না। আর এই এয়ারপোর্টের দুপাশে ছিল সাঁওতাল এবং মাঝি সম্প্রদায়ের মানুষদের বসবাস। কলকাতার ডাক সাইডে ব্যবসায়ী জগবন্ধু চট্টোপাধ্যায় আসেন এই রসগোবিন্দপুরে। সঙ্গে আসেন তার বডিগার্ড রামবাহাদুর থাপা। জগবন্ধু বাবু আসলে এই পরিত্যক্ত বিমানবন্দরটি কিনতে চাইছিলেন, কিন্তু কিছুতেই সুবিধা করতে পারছিলেন না। ফলত কয়েক মাস রসগোবিন্দপুরেই তাকে থেকে যেতে হয়। এইবার আসি 20শে মে 1958 সালের সেই রাত্রি। সন্ধ্যের দিকে দুজন চায়ের দোকানে চা খেতে গেলেন জগবন্ধু এবং রামবাহাদুর। কিছুক্ষণ পর সেখানে এলেন সেখানকার এলাকার চন্দ্রমাঝি নামে এক ব্যক্তি। দোকানে চা খেতে খেতে তিনি দোকানিকে বলছেন গল্প করতে করতে আজ তার আর বাড়ি ফেরা হবে না, কারণ তার বাড়ি যেতে পড়ে সেই পরিত্যক্ত বিমানবন্দরটি, আর রাত্রিবেলা সেখানে ভূতের উপদ্রব আছে। সুতরাং আজকের রাতটা এখানেই কোথাও কাটিয়ে পরদিন সকালে বাড়ি ফিরতে হবে। ভূতের কথা শুনেই উৎসাহী জগবন্ধু বলে ওঠেন তিনি ভূত দেখতে চান। চন্দ্রমাঝি তো কিছুতেই রাজি হবেন না। অবশেষে টাকার বিনিময়ে চন্দ্রমাঝিকে রাজি করানো গেল এবং ঠিক হলো রাত আরেকটু বাড়লে জগবন্ধু, রামবাহাদুর, চন্দ্রমাঝি এবং চায়ের দোকানি কৃষ্ণচন্দ্র মিলে 4 জন মিলে এয়ারপোর্টে যাবেন ভূত দেখতে। তো তারা রাত্রি হলে বেরোলেন। 4 জন বিমানবন্দর থেকে মাত্র 300 মিটার দূরে ছিলেন। তখন তারা অদ্ভুত এক দৃশ্য দেখতে পান। বিমানবন্দরের দিক থেকে হলদে একটা আলো আসছে এবং প্রচণ্ড বেগে হাওয়া বইছে। ফলত দূর থেকে দেখে মনে হচ্ছে আলোগুলি যেন নাচছে। কিছুক্ষণের মধ্যেই সেই আলোর মধ্যে কয়েকটি ছায়া মূর্তি দেখা যায়। 4 জনই ছুট লাগান আলোর দিকে। রামবাহাদুর সবার আগে ছুটে যায়। ছুটতে ছুটতেই কোমর থেকে বার করে ফেলেন কুকরি আর হাওয়ায় ঘোরাতে থাকেন সেটি। ভয়ের চোটে আশেপাশে কিছু না দেখে এলো পাথারি কুকরি চালাতে থাকেন। রামবাহাদুরের কুকুরের ঠেলায় ঘায়েল হয়ে যান পিছন থেকে ছুটে আসা কৃষ্ণচন্দ্র। বাকিদের গলার আওয়াজে রামবাহাদুর যখন থামলেন তখন দেখলেন এয়ারপোর্টের ওই প্রান্ত থেকে ছুটে আসছে কিছু মানুষ। আর কিছুক্ষণ পর সবটা পরিষ্কার হয়ে যায় যে হলদে আলো দূর থেকে দেখা যাচ্ছিল সেটি আসলে একটি মশালের আলো, এবং রামবাহাদুর যাদের ভূত ভেবে কুকুরি দিয়ে আঘাত করেছিলেন তারা আসলে নিকটবর্তী গ্রামের কয়েকজন মহিলা। তারা রাতের অন্ধকারে এসেছিল মহুয়ার ফুল তুলতে। রামবাহাদুরের কুকুরির আঘাতে একজন মহিলা ওখানেই পড়ে মারা যান এবং 2 জন গুরুতর আহত হন। ভূত ভূত বলে প্রচার করার ফলে এই ভয়ঙ্কর অপ্রীতিকর ঘটনাটি ঘটে এবং একজন সুস্থ সবল মহিলা বেঘোরে প্রাণ হারান। ভারতীয় আইন ব্যবস্থার ক্ষেত্রেও এটি একটি মাইল ফলক হয়ে দাঁড়ায়। ওই ঘটনা ঘটার পর তৎক্ষণাৎ সেখানে পুলিশ আসে এবং খুন করার প্রচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় রামবাহাদুরকে। এরপর মামলা ওঠে আদালতে। কয়েক মাস শুনানি চলে এবং তারপর বেকসুর খালাস করে দেওয়া হয় রামবাহাদুরকে। সাক্ষী এবং রামবাহাদুরের নিজের স্বীকারোক্তি সত্ত্বেও মুক্তি দেওয়া হয় তাকে। কেন? আসলে পৃথিবীর সব দেশের আইনের একটি কথা আছে যার অর্থ হলো তথ্য না জেনে কেউ কোনো ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু আইন না জেনে কেউ অপরাধ করলে তার কোনো ক্ষমা নেই। যেমন একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন আপনি কোনো দেশে গেছেন, সেখানে ইঁদুরকে খুব পবিত্র বলে মানা হয়, কিন্তু আপনি না জেনে একটি ইঁদুর মেরেছেন এবং আপনাকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনি যথারীতি আদালতে গিয়ে বললেন আমি জানতাম না ইঁদুর মারা বেআইনি। এক্ষেত্রে আপনি আইন না জানার অপরাধ করেছেন, ফলত আপনার শাস্তিও অনিবার্য। তবে আপনি যদি কোর্টে গিয়ে বলেন আমি জানতাম না যে ইঁদুরকে এই দেশে পবিত্র বলে মানা হয়, জানলে আমি কখনোই মারতাম না, এক্ষেত্রে আপনার শাস্তি মকুব করা যেতে পারে, কারণ আপনি একটি অপরাধ করেছেন পর্যাপ্ত পরিমাণে তথ্য না থাকার কারণে। ভারতে আইপিসির ৭৯ নম্বর ধারায় এর উল্লেখ আছে। আর রামবাহাদুরের ক্ষেত্রেও এই একই জিনিস প্রযোজ্য হয়। রামবাহাদুর থাপা জানতো না যে ওই আলোর মধ্যে কোনো মানুষ আছে। সে তো ভূত ভেবে কুকরি চালিয়েছিল, কোনো মানুষকে মারার জন্য কুকরি সে চালায়নি। এক্ষেত্রে সে যে অপরাধটি করেছে তা ভুল তথ্যের কারণে করেছে। আর এই মামলার শুনানি চলাকালীন ৬ বছর পুরনো অর্থাৎ ১৯৫২ সালের একটি ঘটনা টেনে আনা হয়। সেখানে চিরঞ্জীব এবং তার ছেলে জঙ্গলে যান পাতা কুড়োনোর জন্য। চিরঞ্জীব পা পিছলে পড়ে যান এবং মাথায় চোট লাগে। এখন মাথায় চোট লেগে তিনি অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তিনি তার ছেলেকে হত্যা করেন। আদালতে গিয়ে জানা যায় পাথরে চোট লাগার কারণে মতিভ্রম হয়েছিল চিরঞ্জীব। সে নিজের ছেলের জায়গায় বাঘ দেখেছিল, তাই বাঘকে সে কিন্তু আসলে বাঘ ভেবে সে নিজের ছেলেকেই মেরেছিল। আদালত রায় জানায় সঠিক তথ্য না থাকার কারণে চিরঞ্জীব অপরাধ করে ফেলেছে, তাই সে ক্ষমার যোগ্য। আর এই একই যুক্তি খাটে রামবাহাদুরের ক্ষেত্রেও। তাই খুন করা সত্ত্বেও বেকসুর খালাস হয়ে যান রামবাহাদুর থাপা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।